আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সরকারের মধ্যচন্দ্রিমা শেষ, অর্থাৎ ৬ মাস চলে গিয়েছে। এই ৬ মাসে যদি আপনি সরকারের উল্লেখযোগ্য কোনো সফলতা, যেটি নিয়ে সরকার গর্ব করতে পারে, জনমনের স্বস্তি আসবে। আমি অন্তত এরকম কোনো জিনিস দেখি না। প্রাপ্তির মধ্যে একটা প্রাপ্তি হলো শেখ হাসিনা গেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন। আমরা কয়েকদিন খুব আশায় ছিলাম। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের ৬-৭ মাস চলে যাওয়ার পর আমরা বিরক্ত হতে, হতে একেবারে চরম সীমানায় পৌঁছে গিয়েছিলাম। আমাদের মনে হলো যে একটা পরিবর্তন আসলে, বিএনপি আসলে হয়তো ভালো হবে। কিন্তু গত ৬ মাসে যা কিছু ঘটেছে বাংলাদেশে, তাতে করে আগামী ৬ মাস যে ভালো যাবে, আগামী ১ বছর ভালো যাবে, ২ বছর ভালো যাবে, এর ন্যূনতম নমুনা আমরা বাংলার আকাশে বাতাসে কোথাও দেখতে পাচ্ছি না। প্রতিটি জায়গাতেই সৎ হিসাবে নিজেকে প্রমাণ করার, অভিনয় করার আত্মপ্রবঞ্চনা। এর কারণ হলো যে যখন আপনি মূলত চোর কিংবা ডাকু কিন্তু সাধু সেজে থাকবেন, পৃথিবীর সব মানুষ বুঝতে না পারলেও আপনি বুঝতে পারেন। ফলে কি হলো, যখন একটা মানুষ অভিনয় করে, প্রকাশ্যে অভিনয় করে, তখন সেটিকে বলা হয় আত্মপ্রবঞ্চনা, নিজের সঙ্গে প্রবঞ্চনা। এ সকল কাজ যারা করে তাদের আত্মা মরে যায়। সোল, যেটাকে বলা হয় সোল, এটা মরে যায়। তার বিবেক বোধ এটি শুকিয়ে যায়। বিবেক বলে কোনো জিনিস থাকে না। ভালো-মন্দ পার্থক্য করার, যেটাকে আমরা হিদায়াত বলি, এই রাস্তাটা বন্ধ হয়ে যায়। তার পঞ্চেন্দ্রিয়, ঘ্রাণ নেওয়ার ক্ষমতা, দেখার ক্ষমতা, বোঝার ক্ষমতা, প্রায় সব জিনিসগুলো এলোমেলো হয়ে যায় এই আত্মপ্রবঞ্চনার কারণে। ঘুম ঠিকমতো হবে না, পায়খানা ঠিকমতো হবে না, প্রস্রাব ঠিকমতো হবে না। এমনকি যে স্ত্রী সঙ্গম, এটাও সম্ভব হয়ে ওঠে না, যখন মানুষ নিজের সঙ্গে নিজে প্রবঞ্চনা করে। তো রাজনীতিতে যখন মানুষ এই আত্মপ্রবঞ্চনা করে, তার যে কি ভয়াবহ পরিণতি, এটি অতীতকালে আপনারা দেখেছেন। অতীতের, যেহেতু যারা অনেকে মারা গিয়েছেন, তাদের সম্পর্কে বলা কবিরা গুনাহ, জাস্ট আপনারা বুঝে নেন। অনেকে অতীতে সাধু হওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা সাধু ছিলেন না, চোর ছিলেন। অনেকে তারা ভদ্রলোক হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা অসভ্য ছিলেন। অনেকে নিজেদেরকে চরিত্রবান মনে করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা চরিত্রহীনতার জঘন্যতম পর্যায়ে ছিলেন। অনেকে দাতা, দয়ালু, এরকম একটা ওসিলা করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিলেন নির্মম, নিষ্ঠুর, পাষণ্ড, হালাকু চেঙ্গিস খানের আব্বা অথবা আম্মা। আপনারা জানেন যে তাদের সবারই বিদায় হয়েছে অত্যন্ত করুণভাবে, নির্মমভাবে, নিষ্ঠুরভাবে। তারা ধুকে ধুকে মরেছেন, বজ্রাহত হয়ে মরেছেন, তারপর লাঞ্ছিত এবং অপমানিত হয়ে মরেছেন। এবং তাদের বংশবৎ যারা আছে, বলতে গেলে তারা সবাই এই সমাজে নিন্দিত, নিগৃহীত, অপাংক্তেয়। রাজনীতির যারা মুনাফেক এবং প্রবঞ্চনাকারী, তাদের প্রথম শাস্তি হলো তারা নির্বংশ হয়ে যায়, তাদের কোনো বংশ থাকে না। এনিওয়ে, এখন এই যে নতুন যে সরকার, এই সরকারের মধ্যে বুকে হাত দিয়ে বলুন তো, আপনি চোখের দিকে তাকিয়ে বলুন তো, এই লোকটি সকালবেলা উঠে হারাম খাবার খায় না, হালাল খাবার খুঁজে এবং হালাল খাবার খায়। মসজিদে যায় অথবা ঘরে ফজরের নামাজ আদায় করে, আর হিন্দু হলে পুজো করে। তারপর মানুষের কথা চিন্তা করে, মানুষের জন্য কাজ করে। ঘুষ, দুর্নীতি, অনিয়ম করা তো দূরের কথা, তার ধারের কাছে যায় না। মন্ত্রী এবং এমপিদের মধ্যে এবং রাজকর্মে যারা নিয়োজিত, এরকম ভালো লোকদের সংখ্যা আপনি কয়জনকে জানেন, কয়জনকে চিনেন এবং কয়জনের ব্যাপারে সার্টিফিকেট দিতে পারবেন? এই গেল এক। ২ নম্বর হলো যে আপনি ভালো মানুষ হলেন, কিন্তু ভালো মানুষ হওয়ার পরও তো আপনাকে
ভালো কাজ করতে হবে, অথবা আপনি মন্দ মানুষ কিন্তু আপনি ভালো কাজ করতে পারেন, ইউ আর সাকসেসফুল। এখন আমাদের দেশে রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায় ভালো মানুষ কয়জন আছে, কিন্তু যারা ভালো মানুষ কিন্তু ভালো কাজ করতে পারেন না, কিছু করেন না, চুপচাপ বসে থাকেন, এরকম লোকের সংখ্যা কত? অথবা মন্দ মানুষ, সেটা তার ব্যক্তিগত জীবনে সে বাইজি মহলে যায়, ঘুষ খায়, দুর্নীতি করে, কিন্তু অসাধারণ সে কতগুলো কাজ করতে পারে। প্রচণ্ড করিতকর্মা, প্রফেশনাল, বেনিভোলেন্ট, যখন যেটা ধরে সেটা করে শেষ করে ফেলে সুন্দরভাবে, চমৎকারভাবে আপনাকে দিন শেষে একটা আউটপুট দিতে পারে। তো এরকম অনেক ঘুষখোর কর্মকর্তা ঘুষ খাচ্ছে, কিন্তু সেই যে চেয়ারে সে বসছে সেই চেয়ারের রং পাল্টে দিচ্ছে। এরকম অনেক কর্মকর্তাকে দেখবেন যারা ব্যক্তিগত জীবনে খুবই দুর্নীতিপরায়ণ, কিন্তু কখনো ডিসি থেকেছেন, কখনো কমিশনার থেকেছেন, টিউনো হয়েছেন, মেজর জেনারেল হয়েছেন, এরিয়া কমান্ডার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু এই দেশকে তারা অনেক কিছু দিয়ে গেছেন। এরকম লোক কয়জনকে আপনি চিনেন? তো এই প্রশ্নগুলো আপনি যদি সমীকরণ না মিলাতে পারেন, তাহলে সরকারের গত ৬টি মাস যেভাবে গেছে, আগামী ৬টি মাস তার চেয়ে আরও খারাপ যাবে। এই গেল এক। ২ নম্বর হলো যে আপনি যদি চিন্তা করেন অবৈধ ইনকাম, চাঁদাবাজি, নিয়োগ, বদলি, টেন্ডারবাজি, এই যে মন্দ কাজগুলো শেখ হাসিনার জামানাতে হতো, যে মন্দ কাজগুলো ইউনূস জামানাতে হতো, সেই মন্দ কাজগুলো কি এখন হচ্ছে না? যদি হয় তাহলে কারা করছে? তাদের সংখ্যা কি অতীতের চেয়ে কম না বেশি? তাদের যন্ত্রণা অতীতের চেয়ে কম না বেশি? এটার উপরে এই সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে। তবে একটা বিষয় এখানে খুবই মর্মান্তিক। সেটি হলো অপকর্ম করার জন্য যে বিভিন্ন সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের যন্ত্রণায় মানুষের জীবন ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয়ে গেছে। এখন সেই যন্ত্রণাটা কোন পর্যায়ের তার একটু উদাহরণ আপনাদেরকে দেই। যেমন ধরুন ফুটপাত, ময়লার ভাগাড়, সরকারি টেন্ডার, সরকারি নিয়োগ এবং বদলি, সরকারি এবং বেসরকারি স্কুল কলেজের কমিটি গঠন করা, হাসপাতালের কমিটি গঠন করা, এরপর পাড়া মহল্লার মাস্তানি, সরকারি যে সকল অনুদান রয়েছে, ফ্যামিলি কার্ড, টিআর, কাবিখা, ভিজিএ, ভিজিডি, বয়স্ক ভাতা, জেলের দের ভাতা ইত্যাদি, অন্তত ৭০ থেকে ৭৫টি অনুদানের যে খাত রয়েছে, যেখানে সরকার আমাদের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে। এই জায়গাগুলোতে, অর্থাৎ মানে এই যে সরকারের ৭০-৭৫টি যে খাত রয়েছে, এখানে ভূমিহীনদের ভূমি দেওয়া, গৃহহীনদের গৃহ দেওয়া, অসহায় দুর্বল মানুষদেরকে পুনর্বাসন করা, অসংখ্য কাজ রয়েছে। সেই কাজগুলো গত ২ বছরে কতটুকু উন্নতি হয়েছে, কতটুকু অবনতি হয়েছে, কারা সুবিধাভোগী হয়েছে, কারা সুবিধা বঞ্চিত হয়েছে। তো এই জায়গাগুলোতে আপনি দেখবেন যে অতীতে যারা ব্যক্তিগতভাবে এই অপকর্মগুলো করেছেন আর সিন্ডিকেশনের মাধ্যমে করেছেন, খোলামেলাভাবে বলি, যেমন ধরুন শেখ হাসিনার জামানাতে শেখ পরিবারের একটা সিন্ডিকেশন ছিল। এখন শেখ পরিবারের মধ্যে কয়েকটি গ্রুপ, মাদারীপুর, শরীয়তপুরের একটা শেখ পরিবার গ্রুপ আছে, একটা মানে ডিস্টেন্স রিলেশন, সবগুলো আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছে। তারপর ধরুন বরিশাল কেন্দ্রিক একটি শেখ পরিবার আছে, গিয়ে দেখুন তারপরে গোপালগঞ্জ, ফরিদপুর, এই বেল্টে একটি শেখ পরিবার আছে। আর একটা হলো খুলনা, বাগেরহাট, এই অঞ্চলে একটি শেখ পরিবার আছে। এরবারে তাদের কিছু ছিটে ফাটা আত্মীয় স্বজন নোয়াখালীতে আছে, চট্টগ্রাম আছে। যেমন ওই যে যুবলীগের ওমর ফারুক চৌধুরীর কথা আপনাদের মনে আছে, তাদের বাড়ি কিন্তু চট্টগ্রামে, তাদের আত্মীয় হন। এখানে এই যে শেখ পরিবার কেন্দ্রিক একটা সিন্ডিকেট তখন ছিল। এই সিন্ডিকেটের বাইরে একটা ব্যবসায়িক সিন্ডিকেট, যেমন সালমান এফ রহমান, সামিট গ্রুপ, এস আলম, তারপর শেষে ওই যে নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংকের, এরকম অন্ততপক্ষে ব্যবসায়িক সেক্টরে
50 থেকে 60টি সক্রিয় সিন্ডিকেট ছিল, যারা ব্যাংক থেকে টাকা নিত, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতো, বিভিন্ন সরকারি ক্রয় এবং কেনাকাটায় তারা অংশগ্রহণ করত, সরকারি বড় বড় জমি, প্লট, তারপরে শেষে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্লট, এই জিনিসগুলো নিয়ে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য তারা করেছে। শেখ পরিবার গেল, দেন ধড়িবাজ ব্যবসায়ী গ্রুপ গেল। এরপরে যেটা ছিল দলীয় পান্ডা, তো সেটা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, এরা। এরপর ছিল মন্ত্রী, এমপি, এদের একটা সিন্ডিকেট। এরপরে ছিল যারা আমলা কামলা রয়েছেন, সামরিক বাহিনীর একটা সিন্ডিকেট, বিচার বিভাগের একটি সিন্ডিকেট, বার এবং বেঞ্চ, উকিলদের একটা সিন্ডিকেট, এরপর আরও অনেক। আচ্ছা, এখন দেখুন তো, এই যে সিন্ডিকেটগুলো ছিল, সেই সিন্ডিকেটগুলোর অবস্থা এখন কিভাবে আছে? নতুন সিন্ডিকেট যে তৈরি হয়েছে, রাতারাতি যে সিন্ডিকেটগুলো তৈরি হয়েছে, সেখানে কি ঘুষের রেট কমেছে না বেড়েছে? আগে যেমন দেখা যাইত, মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক এরকম কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে ছিল, কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে শুরু করে বাড়ির চাকর বাকররা ঠিক আগের জমানাতে ওইভাবে পাওয়ারফুল কি হয়েছিল যেভাবে এখন হচ্ছে? তখন শেখ হাসিনার একজন পিয়ন, জাহাঙ্গীর, তার সম্পর্কে 400 কোটি টাকার পিয়ন, নাম নেওয়া যেত, জাহাঙ্গীরের চাকরি খাওয়া যেত, এবং আমরা যারা ছিলাম, আমরা জাহাঙ্গীরকে বকা দিতে পারতাম, ডাকতে পারতাম। জাহাঙ্গীর আমাদেরকে ভয় পেতেন, এখনও ভয় পান। আচ্ছা, এখন জাহাঙ্গীর ধরেন শেখ হাসিনার সঙ্গে 20 বছর 25 বছর ছিলেন। এখন ধরেন কেউ যদি ভাইয়ের সাথে থাকেন, অর্থাৎ তারেক রহমান সাহেবের সঙ্গে থাকেন, কেউ যদি অন্য কোনো প্রভাবশালী মন্ত্রীদের সাথে থাকেন, তাদের যে পরিমাণ তাণ্ডব এখন চলছে, তাদের নামটা কি আপনি উচ্চারণ করতে পারবেন? সঙ্গে সঙ্গে আপনার জিভ কেটে ফেলা হবে। সঙ্গে সঙ্গে আপনাকে মানে যাকে বলা হয় বাপের নাম ভুলিয়ে দেওয়া হবে। জাস্ট দুটো একটা উদাহরণ দিই। সম্প্রতি খবর আসছে সালাউদ্দিন সাহেব চলে যাবেন এলজিআরডি মিনিস্টার হয়ে, এখনও সেটা হয়নি। আর শহীদুদ্দিন চৌধুরী আনি, তিনি হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর কয়েকজন মন্ত্রী মানে হবেন এমপিদের মধ্যে থেকে, এইরকম একটা ফেসবুকে যাকে বলে প্রচারণা চলছে। দলে দলে মানুষ সেই শহীদুদ্দিন চৌধুরী আনির বাসায় যাচ্ছে, তার সঙ্গে তার কতকালের ছবি ছিল, কে আনির সাহেবের কর্মী, কে কোন এমপির কর্মী, কে কোন এমপির দোস্ত, এই জিনিসগুলো ফেসবুকে দিয়ে ফাটিয়ে ইতিমধ্যে কত পরিমাণ যে চাঁদা আদায় করা হয়ে গেছে, কত পরিমাণ যে পদপদবি দখল করা হয়ে গেছে, কত পরিমাণ বদলি এবং নিয়োগের যে আয়োজন করে শত কোটি টাকার মোটামুটি একটা সিরিয়াল তৈরি করা হয়েছে, একেবারে ম্যান অফ স্ট্রিট। হয়তো অ্যানির সাহেবের সঙ্গে কারো একটা ছবি ছিল, কারোর সঙ্গে একটা পরিচয় ছিল, সে এখন বলছে আমি অ্যানির কর্মী। কোনো একটা টেলিভিশনে হয়তো সে দখল করে বসে আছে। অ্যানি সাহেব জানেন অথবা জানেন না, কিন্তু এই যে এই লোকগুলোর কারণে কি হচ্ছে, এই যে যারা আসছে সে নতুন পদ পদবিতে এবং যারা আছেন এবং আগামীতে যারা থাকবেন, মানে তাদের পদ পদবি পাওয়াটা যেভাবে নাটকীয়, হারানোটা আরও নাটকীয় হয়ে যাবে শুধুমাত্র এই কর্মকাণ্ডের কারণে। আগের যারা সিন্ডিকেটের লোকজন ছিলেন, তারা মানে তাদের একটা সামাজিক পরিচয় ছিল, রাজনৈতিক পরিচয় ছিল এবং মোটামুটি একটা স্ট্যাটাস ছিল। কিন্তু এখন যে সিন্ডিকেটের যারা কর্তা ব্যক্তি রয়েছে, মানে এরা অনেকটা জীবাণুর মতো, অনেকটা ভাইরাসের মতো, অনেকটা কীটপতঙ্গের মতো। যে জায়গাতে যাচ্ছে সেই জায়গাতে বিচ্ছুর মতো, বিচ্ছু যেভাবে মায়ের পেটে জন্ম নেওয়ার পর মায়ের নাড়ি ভুড়ি খেয়ে পৃথিবীতে আসে, এখনকার যারা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, কে কোনো কিছু এত কিছু ভাববে না, তার স্বার্থের জন্য সে একেবারে সেই মন্ত্রী, এমপির, প্রধানমন্ত্রীর নাড়ি ভুড়ি খাওয়ার জন্য রীতিমতো রাস্তায় নেমে পড়েছে। সরকার যদি এই বিষয়গুলো সিরিয়াসলি না দেখে, সতর্ক না হয়, আমাদের কিছু হবে না আল্লাহর মেহরবানিতে।
আমাদের সাধারণ জনতার কিছু হবে না। আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি, নিজেরটা খাই, দিন শেষে পরিশ্রমের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যে সুন্দর সুন্দর স্বপ্ন দেখি, সকালে উঠে আবার জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়ি। আমাদের কোনো সমস্যা হবে না। আওয়ামী লীগ আসলেও সমস্যা হবে না, জামাত আসলেও সমস্যা হবে না, বিএনপি আছে তাতেও আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কিচ্ছু হবে না। কিন্তু এই যে সিন্ডিকেটের যারা লোকজন আছে, হঠাৎ করে এক একজনে রাজা হয়ে যায়, বাদশাহ হয়ে যায়, কোতোয়াল হয়ে যায়, আমির হয়ে যায়, উমরা হয়ে যায়, আর কয়দিন পরে ভেউ ভেউ করে কান্নাকাটি করে সেই কুচুরিপানার তলে একবার পালায়, কেউ বাথরুমের মধ্যে পালায়, কেউ দলে বলে একেবারে মাটির নিচে লুকিয়ে পড়ে, এরপরে দেশের বাইরে গিয়ে জোরে একটা চিৎকার দিয়ে বলে যে আল্লাহ তুমি বাঁচিয়েছো, আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলো বাংলাদেশে যতটা কম হবে আগামীতে, ততটা আমাদের সকলের জন্য মঙ্গল। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।